স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। ধন্যবাদ। দর্শক, বিভিন্ন সময়ে খবর পর্যালোচনায় আরও অতিথি পর্যায়ক্রমে আমাদের সঙ্গে যুক্ত হবেন, তখন তাদেরকে পরিচয় করিয়ে দেব। চলুন শুরুতেই কয়েকটি অনলাইন নিউজ পোর্টালের খবরের শিরোনাম দেখে আসি। শুরুতেই প্রথম আলো। চাকরি, এনসিপির পদ হারিয়ে মুনতাসির কেন উপদেষ্টা মাহফুজ আলমের ভাইকে দুষছেন। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা, কেমন সুফল মিলতে পারে। 17 বছর বয়সে আকাশে ওড়ার স্বপ্ন পূরণ আহনাফের। সরাসরি ট্রাম্প এবং অন্য নেতাদের যুদ্ধবিরতির নথিতে স্বাক্ষর। সেনানিবাসে সাবজেল, গ্রেপ্তার করবে পুলিশ। গ্রেপ্তারের পর 24 ঘন্টার মধ্যে আদালতে আনতে হবে তাজুল। বাংলা ট্রিবিউন। সংকটে 7 কলেজের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। স্বর্ণের দাম আবারও বেড়েছে। নারী বিশ্বকাপ, বাজে ফিল্ডিংয়ে আরও একটি হার বাংলাদেশের। শেষ পর্যায়ে খসড়া তালিকা, চূড়ান্ত প্রার্থী নির্ধারণের সময় নেবে বিএনপি। BDNews24.com। চাকসু, ছাত্রীরা চায় নিরাপদ ক্যাম্পাস, হলে বৈষম্যহীন আসন বন্টন। কলাবাগানে ফ্রিজের ভেতর থেকে নারীর লাশ উদ্ধার। সুযোগ নষ্টের মহড়ায় হেরে গেল বাংলাদেশ। শিক্ষক শিক্ষার্থী হাতাহাতি। সরকারি সব কলেজে অবস্থান কর্মসূচির ডাক। আমরা দেখে নিলাম দেশের প্রধান প্রধান অনলাইন নিউজ পোর্টালগুলোর এই মুহূর্তের সংবাদ শিরোনামগুলো। আমরা যে বিষয়গুলো নিয়ে আজকে কথা বলতে চাই, সারাদিনই একটি খবর খুব গুরুত্বপূর্ণ ছিল। পিআর পদ্ধতির বিষয়ে সিদ্ধান্ত আগামী সংসদে হবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে পরিষ্কার করে বলেছেন। এছাড়া জামায়াত ইসলামী আজকে নির্বাচন কমিশনে দেখা করতে গিয়েছিল। তারা বলেছে যে দুটি পদ্ধতির প্রস্তুতি যেন নির্বাচন কমিশন রাখে। এ নিয়ে শুরুতে মাসুদ কামাল, আপনার একটু মন্তব্য দিয়ে আলোচনাটা শুরু করি। না, জামাতের যে বক্তব্যটা আপনি বললেন যে তারা নির্বাচন কমিশনকে বলছে দুটো পদ্ধতির প্রস্তুতি রাখার জন্য, এটা কীভাবে সম্ভব? কারণ নির্বাচন কমিশন তো তাদের আরপিওতে যা আছে তার বাইরে কোনো কিছু করা তাদের কোনো ইখতিয়ারই নেই। তা আরপিওতে তো পিআর পদ্ধতি নাই। পিআর পদ্ধতি যদি আপনার আরপিওতে ঢুকানো হয় তাহলে আরপিও অনুযায়ী তারা কাজ করবে। বাংলাদেশের যে বর্তমান যে সংবিধান বলেন, বর্তমান যে নির্বাচনী আইন বলেন, কোথাও পিআর পদ্ধতি নাই। কাজে নির্বাচন কমিশনের কাছে তারা প্রস্তুতি রাখতে বলে কিভাবে, এটা আমার কাছে আমার মাথায় খেলে না। তাহলে কি জামাত আশা করতেছে যে নির্বাচন কমিশন যখন ফেব্রুয়ারিতে নির্বাচনটা করবে তার মধ্যে তারা পিআর পদ্ধতি বাস্তবায়নের কাজ করতে পারবে? কীভাবে আশা করতেছে? আমি এটা বোঝার চেষ্টা করতেছি যে তারা যদি মনে করেন যে এর মধ্যে আমরা পিআর পদ্ধতি বাস্তবায়ন করে ফেলবো, কীভাবে করবেন? আপনি আন্দোলন করবেন, মানুষকে নিয়ে মাঠে নামবেন। মাঠে তো অলরেডি তারা আছে, আর বিভিন্ন কর্মসূচি দিয়েছে। মাঝখানে দেখলাম তারা নাকি বিভিন্ন জেলা প্রশাসককে স্মারকলিপি দিচ্ছে। জেলা প্রশাসকের স্মারকলিপি দিয়ে কী হবে? জেলা প্রশাসক কি পিআর পদ্ধতি বাস্তবায়ন করা না করার ক্ষেত্রে তার কোনো ভূমিকা আছে? নাই তো ভাই। এমনকি এই জিনিসটা সরকারেরও ভূমিকা নাই। সরকারও পারবে না যে পিআর পদ্ধতিতে ইলেকশনটা মানে করার জন্য। সরকারের কি এটা এর মধ্যে পড়ে না তো? তাহলে এইটা করতে গেলে আপনার পুরো আরপিওটাকে চেঞ্জ করতে হবে এবং এর যে বিভিন্ন দলের একটা ঐক্যমত্য লাগবে। বিভিন্ন দলের ঐক্যমত্য তারা কি কায়েম করতে পারছে? এটা নিয়ে তারা তো মানে যে সংস্কার কমিশন আছে, জাতীয় ঐক্যমত্য কমিশন, সেখানে তারা আলাপ করেছে। সেই আলাপে যেটা গৃহীত হয়নি। এমনকি ওখানে যেটা হয়েছে উচ্চ কক্ষে পিআর হবে বলে সংস্কার কমিশন থেকে বলা হয়েছে, সেটাও ওখানে কিন্তু বিএনপির এখানে নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু ওটাও গৃহীত হয়নি। আর ওনারা চাচ্ছেন নিম্ন কক্ষেও পিআর পদ্ধতি। এটা কেমন করে হবে? দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, পার্সোনালি কথা বলি। আমি নিজে পার্সোনালি কিন্তু ব্যক্তি হিসাবে আমি মাসুদ কামাল, আমি কিন্তু পিআর পদ্ধতির পক্ষে। জি, আমি মনে করি পিআর পদ্ধতি, পিআর সিস্টেমটা মোর ডেমোক্রেটিক, এটা মনে করি। বাট প্রবলেমটা হলো পিআর পদ্ধতিতে সারা দুনিয়ায় অনেকগুলি আছে, সিস্টেম আছে। যেমন নেপালের যে পিআর পদ্ধতি, ওটার সঙ্গে কিন্তু আপনার ইসরায়েলের পিআর পদ্ধতি একটা, ইসরায়েল এবং নেদারল্যান্ডের একটা সিস্টেম, আবার জার্মানিতে আরেক ধরনের।
পার্থক্য আপনি কোনটা চান সেটা তো আপনাকে ক্লিয়ার করতে হবে। অথবা এমনও হতে পারে যে আপনাকে নেপালি চাইতে হবে, নাকি জার্মান চাইতে হবে, নাকি ইসরায়েল চাইতে হবে, কোনটা আপনি চান এর বাইরেও আপনি চাইতে পারেন, একটা নতুন কিছু চাইতে পারেন, নতুন একটা ধারণা। সেই ধারণাটা কি, সেই ধারণাটা কি জামাতে ইসলাম বলেন, অথবা ইসলামী আন্দোলন বলেন, অথবা যারা খেলাফত মজলিস আছে এরা বলেন, এরা কেউ কি ক্লিয়ার করছে আপনার কাছে? আপনি নিজেও জানেন না। তারা পিয়ার চায়, বাট কোন ধরনের পিয়ার চায়? যেমন ইসরায়েলে যেটা আছে, ইসরায়েল এবং নেদারল্যান্ডস, দুটাতে একই রকম সিস্টেম। এটা হলো পুরো দেশটাই তারা একটা কনস্টিটিউশন মনে করে, পুরো দেশটা একটা আসন, এবং এখানে বিভিন্ন রাজনৈতিক দল বসবে, বসার পর যে দল যত পার্সেন্ট পাবে সংসদে সেই দলের অত পার্সেন্ট আসন থাকবে। আমি ফাঁক দিয়ে একটা কথা আপনাকে বলি, তাহলে আপনার ব্যাপারটা আরো ক্লিয়ার হবেন। এই যে নেতানিয়াহু, তার দল কিন্তু একক সংখ্যাগরিষ্ঠ না, ওই সংসদে কিন্তু তার সঙ্গে আরো 2-3টা দলের সমর্থন আছে। ওই যে 2-3টা দল আছে, ওই দলগুলো চায় যে গাজার যুদ্ধ বন্ধ না হোক। ওই দলগুলো উগ্রবাদী দল, ঠিক আছে? এখন ওরা যদি যুদ্ধ বন্ধ করতে যায় অথবা না যুদ্ধ না করে, তাহলে ওদের সমর্থন উঠাই নেবে, তো ওদের গভর্নমেন্টে পড়ে যাবে। তো আপনি ঝামেলাটা বুঝতে পারছেন? এখন তো না ট্রাম্পের ধমক খাই একটু চুপ হয়েছে, কিন্তু এই যুদ্ধ আবার বাদবে, দেখেন আপনি। কারণ ওই দলগুলোতে চায় না, আর যদি নেতা শেষ পর্যন্ত যুদ্ধ না করে তাকে ক্ষমতা ছাড়তে হবে। কারণ ওই ছোট দল যার 4-5টা করে আসন আছে, তারা কিন্তু পাওয়ারফুল, তারা কিন্তু গভর্নমেন্টকে চালাচ্ছে। পিয়ারের সুবিধা আছে, অসুবিধা আছে, এগুলো মাথায় রাখতে হবে। তবে আপনি করতে, যেমন আমি নিজে আপনার জার্মানিতে যে পদ্ধতি আছে, আমি ওটার পক্ষপাতী। ওটাই হলো 50% হলো আপনার সংখ্যানুপাতিক, আর 50% হলো আমরা যে সিস্টেমে করি ট্র্যাডিশনাল, এইটা। যে কারণে আপনি যারা পিয়ার পদ্ধতি চায় তাদের জিজ্ঞেস করে দেখেন তো যে স্বতন্ত্ররা কিভাবে নির্বাচিত হবে। একটু জিজ্ঞেস করি তাহলে, একটু যুক্ত করে নেই। শাহ ইফতেখার তারিক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ। যুক্ত করে নেই কামরুজ্জামান রতন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপির, এবং শহীদুদ্দিন মাহমুদ স্বপন, সাধারণ সম্পাদক, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটি। শাহ ইফতেখার তারিক, মানে আপনারা কোন পদ্ধতির পিয়ার চাইছেন, মানে কোন সিস্টেমে আপনারা করবেন, সেটা জনগণের সামনে আপনারা পরিষ্কার করছেন না এখনো। বিসমিল্লাহ, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে যারা আমাদের দেখছেন এবং আমার সঙ্গে যারা আলোচনায় যুক্ত রয়েছেন, তাদের সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। মাসুদ কামাল সাহেবের চমৎকার আলোচনা শুনছিলাম, মনোযোগ দিয়ে শুনছিলাম। আমি এই প্রসঙ্গে শুধু এতটুকু বলতে পারি যে আমরা বিগত সময়গুলোতে এপিটিভি পদ্ধতিতে এই দেশে নির্বাচন করে আসছি, আমরা সুফল পাইনি। আমরা সংসদকে অকার্যকর দেখেছি, আমরা সংসদের পরিবর্তে রাজপথে সংঘাত দেখেছি, এবং একটি দলকে ফ্রাঙ্কেনস্টাইন হয়ে উঠতে দেখেছি, এবং তার বিরুদ্ধে আবার গণ আন্দোলন হতে দেখেছি, প্রচুর মানুষের রক্ত ব্যয় দেখেছি, এবং রক্ত ব্যয়ের পরে আবারও যথারীতি ফ্রাঙ্কেনস্টাইন দেখেছি। এই ছিল আমাদের একটা সিস্টেম। মাসুদ কামাল ভাই যে প্রসঙ্গটি উল্লেখ করেছেন যে আসলে কোন পদ্ধতিতে আমরা চাই, সেটা তো পরের প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক দলগুলোকে আগে একমতে আসতে হবে যে হ্যাঁ, আমরা সংখ্যানুপাতিক পদ্ধতিতে চাই। আমরাও এটা শুরু থেকে বলে আসছি, বিশ্বে অনেক রকমের সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হয়। তো আমরা আমাদের জন্য কোনটা সংখ্যানুপাতিক পদ্ধতি সেটা আমরা আলোচনা করে এটা আমরা ঠিক করতে পারি। আমরা এই কথাটি জাতীয় ঐকমত্য কমিশনে মৌখিকভাবে বলেছি, লিখিতভাবে বলেছি, কিন্তু অদৃশ্য কারণে এটাকে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে। না, আপনারা কি পরিষ্কার, মানে আপনারা কি পরিষ্কার হয়েছেন যে আপনারা কোন আপনি যখন পরিষ্কার হবেন তখন না আরেকজনকে আপনি আপনার পক্ষে যুক্তিতে বোঝাতে পারবেন। স্বচ্ছ এবং পরিষ্কার যে পিয়ার পদ্ধতিতে সকল সংকটের সমাধান হবে। হ্যাঁ, মাসুদ কামাল সাহেব অত্যন্ত যৌক্তিকভাবে বলেছেন, পিয়ার পদ্ধতির কিছু নেগেটিভ দিক আছে, আবার ইতিবাচক দিকও আছে। তো ইতিবাচক দিককে আমরা বেশি দেখছি, নেতিবাচক দিক দেখছি অল্প। আর এফপিটিপি পদ্ধতিতে আমরা নেতিবাচকতা বেশি দেখছি, ইতিবাচকতা দেখছি কম। এখন এখানে অনেকগুলি প্রশ্ন যে আমরা কি হোল কান্ট্রি একভাবে নির্বাচন হবে, নাকি বিভাগীয় পর্যায়ে পিয়ার পদ্ধতি হবে, নাকি জেলা পর্যায়ে পিয়ার পদ্ধতি হবে।
সেটা যখন সবাই মোটামুটি একমত হবে যে আমরা পিআর পদ্ধতি করতে চাই, এখন কোন পদ্ধতিতে হতে পারে, তখন সেই আলোচনার প্রশ্ন আসে। না, আপনাদের কমপ্লিট ধারণা তো আমি একটু জানতে চাই, আমি একটু আপনাকে সুনির্দিষ্ট প্রশ্ন করি। দেখেন, আপনারা একটা নতুন আইডিয়া নিয়ে আসছেন কিন্তু আমাদের ভোটারদের কাছে, মাথায় রেখেন আমি কিন্তু ঐক্যমত্য কমিশন আলোচনা করতেছি না, বিএনপি নিয়ে আলোচনা করতেছি না, যারা বিরোধিতা করতে তাদের নিয়ে। আমার কথা হলো আপনারা আমাদের কাছে, আমাদের পাবলিক, ধরেন আমি ভোটার, আপনি আমাদের কাছে একটা নতুন আইডিয়া নিয়ে আসছেন। এখন আপনি দেখবেন ইংরেজিতে একটা কথা খুব প্রচলিত আছে যে FAQ, দেখেন আপনি অনলাইনে গেলেই পাবেন যে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। তো আপনাদের পিআর সংক্রান্ত যে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, সেগুলি জবাব কি আপনারা ঠিক করছেন? ঠিক করতে হবে, আগে ঠিক করবেন। আপনি বলতেছেন কি আগে পিআর করি তারপরে সবাই মিলে বসে ঠিক করবো কোন পদ্ধতি। আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি। কিছুদিন আগে আমি শেষ করে আপনি বলেন, কিছুদিন আগে ওই বুয়েটের সাবেক এক অধ্যাপক ছিলেন প্রফেসর কায়কোবাদ সাহেব এবং তার সঙ্গে আরো 3 জন প্রফেসর মিলে এই পিআর পদ্ধতির সম্ভাব্য দিকগুলি নিয়ে একটা আর্টিকেল লিখেছিলেন প্রথম আলোতে। ওটা আমি দেখছিলাম আর কি, ভেরি ইন্টারেস্টিং। ওনারা কিছু প্রস্তাব দিয়েছেন। আমার কথা হলো কি, আগে আপনারা সবগুলি মিলিয়ে আপনারা একটা বুকলেটের মতো বানান যে আপনারা কোন পিআরটা চান, কিভাবে চান, সেটা যদি আপনি জনগণকে দেখেন। আপনারা কিন্তু জনগণের কাছে চলে গেছেন, পাবলিকের কাছে গেছেন আপনারা, যে পাবলিকের মতামত নেওয়ার জন্য। এখন পাবলিক কয়েকদিন আগে দেখলাম যে একটা ভিডিওতে বলা হচ্ছে যে পিআর মানে কি, আমি তো জানি না, হুজুর জানে। ওইটা বললে তো হবে না, ওটা বললে কিন্তু আমাদের ইমেজ নষ্ট হচ্ছে। আপনারা একটা বুকলেটের মতো বানান যে আপনি কি চান, কিভাবে চান, একদম ডিটেইল লেখা সেখানে লেখা থাকবে। সেরকম কিছু কি আপনারা বানাইছেন? জি মাসুদ কামাল ভাই, আমি উত্তর দিচ্ছি। আমার উত্তরটা হয়তো সঠিকভাবে বোঝাতে পারিনি, এটা আমার ব্যর্থতা। আমি বলেছি যে আমাদের কাছে সকল প্রশ্নের উত্তর আছে। এখন আমি যে উত্তরগুলিকে আমি পিআর এর বিভিন্ন পদ্ধতির মধ্যে যেটা বাংলাদেশের জন্য উপযুক্ত মনে করছি, দেখা গেল যে ওইটা থেকে বের হয়ে অন্য আরেকটা পদ্ধতিতে অন্যান্য রাজনৈতিক দলগুলো মানে উত্তম মনে করছে, আপত্তি নেই। এখন আপনি বলেছেন যে আমরা বুকলেট করেছি কিনা, আমরা বুকলেট করেছি, আমরা লিফলেট করেছি, পিআর পদ্ধতি কি আমরা সকল জায়গায় এটা প্রচার করেছি, করে যাচ্ছি। আগামীকাল মানববন্ধন আছে, পরশুদিন আগামীকাল বিভাগীয় পর্যায়ে মানববন্ধন আছে, পরশুদিন জেলা পর্যায়ে মানববন্ধন আছে। আমরা ডিসির বরাবরে আমরা যে স্মারকলিপি দিয়েছি, ডিসি কিছু করতে পারে না, কিন্তু এটা রাষ্ট্রযন্ত্রের কাছে আপনারা কোনো পরিষ্কার পদ্ধতির কথা বলেননি। একটা বাক্য বলে আমি শেষ করছি, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার কিন্তু নতুন ছিল, একেবারে নতুন পদ্ধতি ছিল, কিন্তু জাতির প্রয়োজনে, দেশের মানুষের প্রয়োজনে সেই একেবারে নতুন, ওটা নতুন হলেও খুব সহজ ছিল, গ্রহণ করেছিলাম। ওটা নতুন হলেও অনেক সহজ ছিল মানুষের বোঝার জন্য। কিন্তু এখানে তো অনেকগুলো পদ্ধতি নিয়ে কথা হচ্ছে, অনেক বিষয় নিয়ে কথা হচ্ছে। কামরুজ্জামান রতন, আপনার একটু মন্তব্য এখানে নেব। আচ্ছা, ধন্যবাদ আলোচক সবাইকে। আমরা সবসময় একটা সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য একটা নির্বাচনের প্রত্যাশা করছিলাম। এখন পিআর পদ্ধতির আলোচনায় আমরা সবাই নেমে গিয়েছি। আমার যে ইফতেখার তারিক ভাই, ওনাদের এই পিআরের পক্ষে সারা বাংলাদেশে উনি একটা গ্রাসরুট লেভেলে আন্দোলনে, উনি এটা আন্দোলনের পর্যায়ে যেহেতু নিয়ে গেছেন আলোচনা টেবিল ছেড়ে, একটু ইফতেখার ভাইকে একটু সম্মান দেখিয়ে বলতে চাই, আপনাদের সাংগঠনিক ভিত এবং সাংগঠনিক যে একটা আপনাদের দক্ষতা এবং এটা মানুষের মাঝে কতটুকু অ্যাকসেপ্টেন্স আমার সঠিক জানা নেই। আমিও মুন্সিগঞ্জ জেলায় একটা প্রতিনিধিত্ব করি, আমি আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করব। সবচেয়ে বড় কথা কি, এই যে পদ্ধতিটা, এটার মূল সমস্যাটা কি, এই সমস্যাকে জান। মূল সমস্যাটা হলো বাংলাদেশের মানুষ পিআর সম্পর্কে এখন পর্যন্ত ম্যাক্সিমাম মানে কি, সংখ্যাগরিষ্ঠ মানুষ পিআরের পদ্ধতি, এবারে সিস্টেম, এটার লাভ ক্ষতি কোনোটাই এখনো জানে না। তো আমরা 17 বছর যাবত একটা ভোটের জন্য যে অপেক্ষা করছিলাম, এখন পিআরটাকে সামনে এনে আমরা কি প্রথম আমাদের ফায়দা লাভ করতে চাচ্ছি, আমি এই জিনিসটা আপনার মাধ্যমে প্রথম ক্লিয়ার হতে চাচ্ছি। পিআর পদ্ধতির মূল সমস্যাটাই হলো ব্যক্তিগতভাবে প্রার্থী নির্বাচনের স্বাধীনতা খর্ব হয়, ভোটারকে ব্যক্তির বদলে দলকে বেছে নিতে হয়, এতে জনগণের প্রত্যক্ষ যে প্রতিনিধিত্বের ধারণা সেটাই দুর্বল হয়ে পড়ে। এখন দেশে হঠাৎ করে নতুন পিআর পদ্ধতি চালু করলে জনগণই তো বিভ্রান্ত হবে। জনগণ একটা মুখিয়ে আছে একটা নির্বাচনের, একটা অবাধ একটা নির্বাচনের সুস্থ পরিবেশের জন্য। আমার মনে হয় এই দিকে যদি আমরা নজর দিতাম, এবং আগামীতে আপনারা বারবার একটা কথা বলেন যে আগামীতে একটা দানব তৈরি হবে না। আরে ভাই, আপনারা এত দানবের কাল্পনিক একটা স্বপ্ন দেখছেন কেন? আপনারা যদি জনগণ যেভাবে জেগেছে, জনগণ যেভাবে সচেতন হয়েছে, আমার মনে হয় নির্বাচনের পদ্ধতি নিয়ে ভোটারদের আস্থা এবং বিশ্বাসের নির্বাচন করার জন্য
যতগুলো পদ্ধতি সংস্কারের দরকার ছিল সেটা আপনারা করেন, এবং পরবর্তীতে কোনো কারণে যেন একটা দানব আবার নতুন ভাবে আবির্ভূত না হয় সেই জন্য আপনি সবাইকে তো পাবেন, আপনারা ওদিকে নিজেদেরকে মনোনিবেশ করেন। এবং আমি মনে করি না, ওনারা তো বলছেন যে নির্বাচন পদ্ধতি আসলে দানব তৈরি করছে, ওনারা সেই পদ্ধতিটাই বদলাতে চাইছেন। আমরা এই আলোচনাটা জারি রাখবো। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরি, তখন শহীদুদ্দিন মাহমুদ স্বপন আপনার কাছে বিরতির পরে এসে একই প্রসঙ্গে আমরা আলোচনায় ছিলাম পিআর পদ্ধতি নিয়ে। এখনো রাজনৈতিক অঙ্গন উত্তাল, সেটা নিয়ে বিভিন্ন মন্তব্য, আন্দোলন ইত্যাদি বিষয়ে। এ পর্যায়ে একটু দেখে নিতে চাই ৭১ টেলিভিশনের সর্বশেষ সংবাদ শিরোনাম। এবার জেনজিদের সরকার বিরোধী বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা। সেনানিবাসে সাময়িক কারাগার ঘোষণা, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের গ্রেপ্তারের এখতিয়ার পুলিশের, সেনাবাহিনীর নয় বললেন তাজুল। জাতীয় নির্বাচনের আগেই নভেম্বরে গণভোট চায় জামায়াতে ইসলামী, পিআর পদ্ধতিতে ভোট হলে কারচুপি হবে না বললেন তাহের। পিআর নিয়ে চলমান আন্দোলন উদ্বেগজনক, বিষয়টি আগামী সংসদের উপর ছেড়ে দেওয়া উচিত, অভিমত মির্জা ফখরুলের। শিক্ষা উপদেষ্টার আশ্বাসে কর্মসূচি স্থগিত করল ঢাকার ৭ কলেজের শিক্ষার্থীরা, দিনভর রাস্তা অবরোধ। বিরতির আগে শহীদুদ্দিন মাহমুদ স্বপন, আপনার কাছে যে প্রশ্ন রেখে গিয়েছিলাম, আপনাদের অবস্থানটা কি আসলে? একই সঙ্গে আরেকটি খবর, আপনারা ৯টি দল, আপনাদের দলের সভাপতির বাসায় আপনারা বৈঠক করেছেন। একটা আলাদা জোট বিএনপি এবং যে জামায়াতের জোট, সেই জোটের বাইরে আলাদা একটা অবস্থান নেয়ার চেষ্টা বলছে অনেকে। জি, ধন্যবাদ আপনাকে। মাসুদ, কামাল ভাই, রতন ভাই এবং তারিক ভাই যারা আলোচনায় আছে সবাইকে শুভেচ্ছা, যারা দিচ্ছেন তাদেরকে অভিনন্দন। প্রথম প্রশ্নে দুটি প্রশ্ন আপনার। প্রথম প্রশ্ন হচ্ছে পিআর প্রসঙ্গে যে আলোচনার সূত্রপাত হয়েছে সেটি বিষয়ে আমাদের মতামত। আমি একটি প্রশ্ন রাখতে চাই সেখানে, সেটি হচ্ছে যে নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ দুটোতেই পিআর দাবি যদি করা হয় তাহলে দুটি কক্ষের প্রয়োজনীয়তাটা কোথায় বা এর ফলাফলটা কি? আমরা উচ্চকক্ষের ধারণাটি নিয়ে আসা হলো বা যেটি আমরা সকলে ঐক্যমত্য তৈরি করলাম যে উচ্চকক্ষ গঠন করা হবে, মূলত আলোচনাটা হচ্ছিল যে উচ্চকক্ষের গঠন প্রণালীটা কি হবে। সেখানে পিআর প্রশ্ন আসলো এবং পিআর এর বিষয়ে আমরা অধিকাংশ রাজনৈতিক দল একমত পোষণ করেছি। বিএনপি সহ কয়েকটি দল সেখানে ভিন্নতা দিয়েছে, তার মধ্য দিয়েই ক্ষমতা কমিশন সিদ্ধান্ত নিয়েছে এবং সেটি সরকারের কাছে তারা পেশ করবে এবং নোট অফ ডিসেন্ট সহ সেটি গৃহীত হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে পিআরের নিম্নকক্ষের যে পিআরের দাবিটি নিয়ে আজকে কিছু রাজনৈতিক দল কথা বলছে বা আন্দোলন করছেন, তারা সংস্কার কমিশন যখন গঠিত হয়েছে অনেকগুলো রাজনৈতিক দল পিআরের ভিত্তিতে নির্বাচনের তারা দাবি করেছে। সংস্কার কমিশন সবগুলোকে যাচাই বাছাই করে বিবেচনা নিয়ে যে বিষয়গুলো আলোচনার বিষয়বস্তু করেছে সেখানে নিম্নকক্ষের পিআরের বিষয় কিন্তু আলোচনা ছিল না। আলোচনাটা এসছে মূলত উচ্চকক্ষের পিআরের প্রশ্নে। সেই পিআরের প্রশ্নে আলোচনাটার পরে দেখলাম যে নিম্নকক্ষের পিআরের বিষয়টা আলোচনা আসছে। সুতরাং একটি রাজনৈতিক দলের এই পিআরের ভিত্তিতে নির্বাচনের দাবি থাকতে পারে, কিন্তু যে বিশেষ পরিস্থিতিতে আজকে আমরা সংস্কার কমিশন গঠিত হয়েছে, ঐক্যমত্যটা গঠিত হয়েছে, আমরা অনেকগুলো রাজনৈতিক দলের অংশগ্রহণ করেছি, আমরা ঐক্যমত্য তৈরি করবার চেষ্টা করেছি, সেখানে এই বিষয়টা কিন্তু প্রাসঙ্গিক ছিল না। পিআর ভালো কি মন্দ, পিআরের পক্ষে বিপক্ষে জনমত অথবা এটা ইতিবাচক কি দিক আছে, সেটি ভবিষ্যতে এই রাজনৈতিক প্রক্রিয়ায় যারা এই দাবি তুলবেন তাদের সেটি করবার সুযোগ তো আছেই, সেই দাবি জনগণকে সংগঠিত করার সুযোগ আছে। কিন্তু এই মুহূর্তে আগামী নির্বাচনের যে বিষয়টি আছে, যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার কথা বলছি, মাসুদ রহমান ইতিমধ্যে বলেছেন যে পিআরওতে এই নিম্নকক্ষে পিআর এর ভিত্তিতে নির্বাচন হওয়ার কোনো সুযোগ তো এখন নেই। সুতরাং এটি যার যার বক্তব্য থাকতে পারে, সে নিয়ে তার জনমতকে সংগঠিত করবার সুযোগ থাকতে পারে, কিন্তু আগামী নির্বাচনে এটি হওয়ার কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের দেশে যেই প্রচলিত নির্বাচন পদ্ধতি সেটি আমরা টেকসই করতে পারিনি এখন।
সেটিকে সর্বাধিক গ্রহণযোগ্য মাত্রায় আমরা পৌঁছাতে পারিনি। সেখানে একটি নতুন পদ্ধতিকে ইন্ট্রোডিউস করবার ক্ষেত্রে আমাদের যে সীমাবদ্ধতা জায়গাটা আছে সেটিও বিবেচনায় নিচ্ছে। আমার মনে হয় এখানে পার্লামেন্টের উচ্চকক্ষে যে পিআর এবং পিআর নয়, এই বিষয়টা যদি সমাধান হয়, এই বিষয়টা যদি সকলের ঐক্যমত্যে পৌঁছাতে পারে, তাহলে হয়তো নিম্নকক্ষের যে পিআর দাবি সেটিকে আমার মনে হয় আগামী নির্বাচনে আমরা হয়তো এই দাবিটা নাও দিতে পারি। এটি আমার একটা ধারণা, কিন্তু সেই বিষয়ে আমরা কোনো ঐক্যমত্য তৈরি করতে পারিনি এখনো। ঐক্যমত্য কমিশন এইটা নোট অফ ডিসেন্ট সহ সরকারের কাছে পেশ করবে, সরকার কোনো সিদ্ধান্ত নেবে। পরিষ্কার। আরেকটি প্রশ্ন যেটি আপনি আলোচনা করেছেন যে আমরা 9টি দল একসাথে বসবার চেষ্টা করছি, আমরা আসলে ঐক্যমত্য কমিশনের যেসব বিষয় ডিসপুট ছিল বা যেসব বিষয় ঐক্যমত্য হচ্ছিল না, এই প্রশ্ন নিয়ে আমরা মূলত এই দলগুলো একসাথে বসছি এবং এর বাইরে অনেকগুলো দলের সাথে আমরা গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আমরা একটি ঐক্যমত্য তৈরি করবার চেষ্টা করছি। আমাদের প্রত্যেকের ভিন্ন ভিন্ন বক্তব্য আছে। আমাদের উচ্চকক্ষ নিয়ে যেমন আমার দলের একটা বক্তব্য আছে, আমরা উচ্চকক্ষের শ্রেণী পেশার মানুষের অদলীয় ভিত্তিতে নির্বাচন চাই। আমরা রাজনৈতিক দলের নিম্নকক্ষের এক্সটেনশন হিসাবে উচ্চকক্ষকে দেখতে চাই না, তাতে করে ওই রাজনৈতিক দলের প্রভাবে থাকবে এবং পিআর নন পিআর যে পদ্ধতিতে হোক না কেন সেটা সেই রাজনীতিবিদদের আরেকটি কক্ষ থাকবে। আমরা বলছিলাম যে যদি সত্যিকার অর্থে ভারসাম্যমূলক সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে রাষ্ট্র ক্ষমতার অংশীদারিত্ব নিশ্চিত করবার সুযোগ থাকে এবং যার মধ্য দিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার সুযোগ তৈরি হবে, সেটি হচ্ছে যে মাসুদ কামাল ভাইদের মতো এই জাতীয় মানুষ যারা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখবার সুযোগ আছে, শ্রমিক শ্রম পেশার মানুষ, তাদেরকে অদলীয় ভিত্তিতে যদি আমরা উচ্চকক্ষে নির্বাচন করতে পারি তাহলে সত্যিকার অর্থে উচ্চকক্ষে যে ভূমিকা রাখবার সুযোগ সেটি নিশ্চিত হবে। তো এই ক্ষেত্রে আমরা এই রাজনৈতিক দলগুলো আমরা মনে করছি যে আগামী নির্বাচনটা শুধু ক্ষমতার পালা বদলের একটি নির্বাচন নয়। তাহলে কি মানে মাসুদ কামাল ভাইরাও কি উচ্চ কক্ষে আসতে পারবেন, মানে এই ধরনের যারা পলিটিক্স করেন না আপনাদের দলের বাইরে, আপনাদের কথা তো শুনবেন না? আজকে করছি না, আমরা বহু আগে থেকে আমাদের দলের পক্ষ থেকে হয়তো আমরা ভয়েস রেজ করতে পারিনি। আমরা বলছি সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বুদ্ধিজীবী, শ্রেণী পেশার মানুষ সকলের এই বিশেষায়িত মানুষদের প্রতিনিধিত্ব চাই আমরা। মানে আর যেটা মানে আমি একটু পরিষ্কার হতে চাইছিলাম যে আপনারা যে বসছিলেন এটা কি কোনো মানে নির্বাচনী জোট, মানে আপনারা কি এই যে গণতন্ত্র মঞ্চ বিএনপির সঙ্গে কি থাকছেন না, নাকি বিএনপির সঙ্গে আছেন, এটা আছেন বা আছেন না, আবার 300 আসনে আপনারা দিতে চাইছেন? না না, আমরা সেই কথাই বলছি। আমরা মনে করছি যে আগামী নির্বাচনটি শুধুমাত্র একটা ক্ষমতার পালাবদল নির্বাচন নয়। আমরা এই বিশেষ পরিস্থিতিতে অনেকগুলো সংস্কার বিষয়ে ঐক্যমত তৈরি হয়েছে, অনেকগুলো নোট অফ ডিসেন্ট আছে। সুতরাং এটি একটি রাষ্ট্রকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের জন্য একটা গুণগত পরিবর্তনের একটা নির্বাচন হতে যাচ্ছে। সুতরাং এই নির্বাচনকে সামনে রেখে আমাদের যেই বিষয়গুলোতে আমরা একমত পোষণ করেছি এর বাইরেও আমাদের বহু বিষয় আরো সংস্কার প্রস্তাবনা আছে। যেমন আমি আমার উচ্চকক্ষের কথা আমার দলের পক্ষ থেকে বললাম, আমার প্রদেশের দাবি আছে এবং বিভিন্ন আপনারা এই 9 দল কি একসঙ্গে নির্বাচন করতে পারেন? আমরা 9 দলের এই যে আলোচনাটা হচ্ছে রাজনৈতিক বিষয়গুলো দেখছি, ভবিষ্যৎ নির্বাচন নিয়ে কথা বলছি। আমরা এটি এখনো নির্বাচন করব একসাথে, এরকম জায়গায় আমরা পৌঁছে নাই, আমরা আলোচনার চলমান রাখছি। আমরা এটি হতে নিজেদের মধ্যে বোঝাপড়াটা করুন। একই সাথে আমরা গ্রেটার এয়ারলাইন, আমরা বিএনপির সাথে যুগপৎ আন্দোলন ছিলাম, বিএনপির সাথেও আমাদের সেই সম্পর্কটা বিদ্যমান, বিএনপির সাথেও আমাদের আলাপের জায়গাটা আছে, আলাপ করছি। আমরা রাজনৈতিক বিষয়ে আরো বেশি ঐক্যমত্য তৈরি করা, আগামী দিনের রাষ্ট্রটিকে আরো বেশি গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করবার জন্য আরো কি বিষয়গুলো সামনে নিয়ে আসা যায় সেই বিষয়ে কথা বলবার চেষ্টা করছি। জি, থ্যাংক ইউ। শাহ ইফতেখার তারিক, আপনার কাছে এর আগে মাসুদ কামাল ভাই একটা প্রশ্ন করেছিলেন যে স্বতন্ত্ররা কিভাবে এভাবে নির্বাচন করবেন, আপনারা যে পদ্ধতির কথা বলছেন তাদের কি সুযোগ রাখছেন? জি, আমি এই প্রশ্নটির উত্তর দিচ্ছি, কিন্তু এর আগে 5টি প্রশ্ন আমার দিকে এসেছে। সেই 5টি প্রশ্নের উত্তর না দিলে ভুল বার্তা জনগণের কাছে যাবে। জনগণ কি পিআর জানে? জনগণ তো পিআর জানে না, এই প্রসঙ্গটা এসছে। জনগণ পিআর ভালোভাবে জানে। কিভাবে বলছি? জনগণ কি এফপিটিপি পদ্ধতি জানে? আপনি জিজ্ঞেস করুন তো একটা মানুষকে গিয়ে যে ভাই এফপিটিপি পদ্ধতিতে ভোট চান, সে হা হয়ে তাকায় থাকবে। যদি বলেন যে মার্কায় ভোট চান, সে বলবে যে অবশ্যই মার্কায় ভোট চাই। যদি মার্কাই ভোট না হয় তাহলে অনেক রাজনৈতিক দল যেখানে জনগণ যাদেরকে চায় তাদেরকে না দিয়ে এমন লোককে কলা গাছ দাঁড় করায় দেয়, তখন তো সেই মার্কায় বিজয়ী হয়ে তারা আসে। তাহলে জনগণ আসলে ভোট দেয় মার্কায়। এখন আপনি জনগণকে জিজ্ঞাসা করেন যে মার্কায় ভোট চান না ব্যক্তিতে ভোট চান, জনগণ বলবে মার্কায় ভোট চাই।
অতএব জনগণ পিআর বোঝে, কারণ পিআর শব্দে হয়তো বোঝে না, এফপিটিপি শব্দে হয়তো বোঝে না। এবার আসি দ্বিতীয় যে প্রশ্নটি আমার ব্যাপারে করা হয়েছিল, একটা প্রসঙ্গ আসে, প্রশ্ন না, যে বিএনপির একটি জোট, জামাতের একটি জোট। আমরা সুস্পষ্টভাবে এখানে বলে দিচ্ছি যে জামাতের কোন জোটের কথা আমরা জানি না, এবং জামাতের নেতৃত্বে কোনো জোটেও আমরা অংশগ্রহণ করি নাই। আমরা যে দাবি করছি, জামাতও একই দাবি করছে, এরকম আরো কয়েকটি 5টি দল একই দাবি করছে। আমাদের দাবি এক হয়ে যাওয়াতে আমরা একটা সমঝোতায় আছি, কিন্তু কোনো জোটবদ্ধ বা কারো নেতৃত্বে আমরা জোটবদ্ধ হইনি। মানে নির্বাচন করার কি সম্ভাবনা আছে একসঙ্গে? নির্বাচনী সমঝোতা হতে পারে সর্বোচ্চ এতটুকু, আচ্ছা, কিন্তু কারোর নেতৃত্বে কেউ যাওয়ার কোনো সুযোগ নেই। 3 নাম্বার, উচ্চকক্ষ। বিএনপি, আমাদের শহীদুদ্দিন মাহমুদ স্বপন ভাই বলেছেন বিএনপি উচ্চকক্ষের এই বিষয়ে, বিএনপি তো সেখানেও পিআর চায় না। বিএনপি সেখানে চায় যে নিম্ন কক্ষের রেপ্লিকা হোক উচ্চকক্ষ। এটা তো বিএনপি চায় না। বিএনপি এই বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। গণমানুষের ভোটের আনুপাতিক হারে উচ্চকক্ষে প্রতিনিধি যাবে, সেটাও বিএনপি চায় না। আমার শহীদুদ্দিন মাহমুদ স্বপন ভাই আরেকটা বিষয়ে বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশন যাচাই বাছাই করে, জাতীয় ঐকমত্য কমিশনের যাচাই বাছাইয়ের মানদণ্ডটা কি? কেন সে উচ্চকক্ষে রাখলো, কেন সে নিম্নকক্ষের আলোচনা রাখলো না? সংকটের গোড়া তো জাতীয় ঐকমত্য কমিশন। তারা ইচ্ছাকৃতভাবে নিম্নকক্ষে পিআর এর বিষয়টিকে তারা কেন অ্যাভয়েড করলো? তারপরেও আমরা সবগুলি দল আবারও বললাম যে এটা আপনারা আলোচনার এজেন্ডাভুক্ত করুন, তারা সেটা করেন নাই। কেন করেন নাই, কোন ইশারায় করেন নাই, সেটাই এখন আমাদের জানার বিষয়। তারা যদি তাদের মন মতো কোনো বিষয় বাদ দেন আর মন মতো কোনো বিষয় আনেন, তাহলে আমরা জনগণের কাছে যাওয়ার তো অধিকার রাখি। 5 নাম্বার, এফপিটিপি পদ্ধতিকেই এখন পর্যন্ত গ্রহণযোগ্য করতে পারলাম না। পিআর পদ্ধতিতে কিভাবে গ্রহণযোগ্য? এফপিটিপি পদ্ধতিতে গ্রহণযোগ্য করা যাবে না, কারণ কালো টাকার মালিক এবং অবৈধ অস্ত্র, পেশি শক্তি এফপিটিপি পদ্ধতিকে কোনোভাবেই গ্রহণযোগ্য করতে দিবেন না। পিআরও তো একইভাবে হতে পারে। আপনি তো 300 জনের নামের 1 নাম্বার সবচেয়ে বড় ব্যবসায়ীর নাম দিয়ে রাখতে পারেন, 1 2 3 4 10 করে। অবশ্যই ঠিকই বলেছেন, সেখানে টাকা দিয়ে আমি নিয়ে নিতে পারি। নির্বাচনের আগে আমার 300 তালিকা যখন প্রকাশিত হবে, যে নির্বাচনের আগে এই দল দিয়েছে এই 300 তালিকা, আরেক দল দিয়েছে এই 300 তালিকা, তার মধ্যে সবগুলি হলো ব্যবসায়ী, সবগুলি হলো চাঁদাবাজ, সবগুলি হলো সন্ত্রাসী, জনগণ তখন ভোট দেওয়ার আগেই সিদ্ধান্ত নিতে পারবে যে কারা আসলে ওই সংসদে যাওয়ার অধিকার রাখে, জনগণের কল্যাণ কারা করতে পারবে। অতএব এটা তো প্রকাশ্য, আমি তো গোপনে কিছু করার সুযোগ নাই। এখনো তো সেরকম ভাবে আমরা তো শুনি যে বেশিরভাগ ব্যবসায়ীরা সংসদে গেছেন, 60% ব্যবসায়ী সংসদে গেছেন, এরকম ডেটাও আছে। এই জায়গাটাই যদি মনোযোগ দেন, ঠিক আছে, এই আলোচনাটা একটু আমি শেষ করে দিচ্ছি, শেষ করতে হবে। আপনার কাছে যে প্রশ্নটা ছিল, স্বতন্ত্ররা কি করে ঢুকবে? কয়েকটা পদ্ধতিতে আছে, আপনি স্বতন্ত্রদের জায়গা রাখবেন, দশমিক পদ্ধতিতে স্বতন্ত্র আসতে পারে। দশমিক পদ্ধতিটা ব্যাখ্যা করলে সময় লাগবে। না, স্বতন্ত্র, আমি যদি স্বতন্ত্র নির্বাচন করতে চাই, আমি তো সেখানে ভোট পাবো, পুরো সারা দেশের ভোটের আসপেক্টে আমি 0.001% ভোট পাবো। ওকে, কোনো সমস্যা নেই, আমার তো কোনো সুযোগই নেই। যখন জেলা ভিত্তিতে হবে বা বিভাগ ভিত্তিতে হবে, সেখানে দশমাংশ হিসাবে একত্রিত করে সেই দশমাংশ হিসাবটা আপনার দেখা যাবে যে 10 ভাগ বা 12 ভাগ হয়ে যাবে। 10 ভাগ বা 12 ভাগ যখন হবে, তার মধ্যে থেকে সর্বোচ্চ ভোট যে পেয়েছে সে যাবে স্বতন্ত্র হিসাবে সংসদে। এটা তো বিশ্বে এক্সারসাইজ হচ্ছে, এটা তো এমন না যে আমরা কোনো গ্রহ থেকে এনেছি। তুরস্কে দেখেন এই পদ্ধতি আছে, তো আমরা কেন এই বিষয় নিয়ে দ্বিধাগ্রস্ত হচ্ছি? এই বিষয়ে দ্বিধাগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু যেই জায়গায় পয়েন্ট আউট করা দরকার, আপনি যে একটা গুরুত্বপূর্ণ জায়গা বলেছেন, এখনো অনেক ব্যবসায়ীকে মনোনয়ন দেওয়া হয়, তখনও যদি কোনো ব্যবসায়ীকে মনোনয়ন দেওয়া হয়, দুইটার মধ্যে পার্থক্য কি রইল? এখন ব্যবসায়ী তার নিজ এলাকার তার ভোট কেন্দ্র ভোটারদেরকে দখল করার জন্য 500 কোটি টাকা ব্যয় করে, কারণ সে নিশ্চিত টাকা বিনিয়োগ করে সে সংসদে যেতে পারবে। কিন্তু পিআর পদ্ধতিতে হলে এটা সে গ্যারান্টি পাবে না। আমি কামরুজ্জামান রতনকে একটু অস্ত্রের ব্যবহার করতে পারবে, একটু সুযোগ দিতে চাই। কামরুজ্জামান রতন, অনেকগুলো বিষয়ে অবতারণা হয়েছে, প্রায় 5টি প্রশ্নের উত্তর উনি বলেছেন। আপনি মনে করেন কিনা যে এগুলোর যৌক্তিকতা আছে? এগুলো যেমন ধরেন নিম্নকক্ষে সব তীর আসলে আপনাদের দিকেই, বিএনপির দিকেই, বিএনপি মেনে না নেবার কারণে ওনারা মনে করছেন যে এটা হচ্ছে না, এটা খুব ভালো পদ্ধতি ছিল।
একটু আনমিউট করতে হবে একটু কামরুজ্জামান রতন। তারেক ভাইয়ের কথাই তো প্রতীয়মান হচ্ছে বিএনপি তো অলরেডি ক্ষমতার আসনে বসেই আছে, তো সবগুলো দাবি বিএনপির দিকে এইভাবে তীর ছুড়লে তো বিএনপি তো কম্পিটেন্ট করবে, জনগণের কাছে যাবে। আমরা তো ওই প্রত্যাশাতেই আমরা মানে সদা সচেষ্ট। শহীদুদ্দিন মাহমুদ ভাইয়ের একটা কথায় আমি রেশ ধরে বলি, যদি আপার হাউজের কোনো ব্যাপার থাকে আসলে বাংলাদেশে, যেটা আমরা চাচ্ছি, বিএনপি রাজি হয়েছে, মাসুদ কামাল ভাই কি শুধু ঝড় তুলবেন আলোচনার টেবিলেই বা লেখালেখিতে? তো মাসুদ কামাল ভাই যখন দায়িত্ব নিয়ে বাংলাদেশের পার্লামেন্টে প্রতিনিধিত্ব হবে, আমরা তো চাই যে ওনাদের মতো মানুষরা বাংলাদেশের পার্লামেন্টে আসুক, প্রতিনিধিত্ব করুক। ওনারা আজকে যা বলছেন, ভবিষ্যতে এইভাবে বাংলাদেশটাকে বিনির্মাণ করবার জন্য ওনারা যেভাবে চাচ্ছেন, মাসুদ কামাল ভাইরা তো সমাজের একটা মানুষ এবং সমাজে ওই পরিমাণ মানুষ, ওনারা যেভাবে চাচ্ছেন আসলে যদি বাংলাদেশটা ওইভাবেই তৈরি হয়, সেটা বিরোধী দলে থাকুক আর সরকারের আপার হাউজে যেভাবেই থাকুক, ওনাদের এই বয়সটা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করে বাংলাদেশটাকে উন্নত শিখেরও নিয়ে যাওয়া উচিত। এখন আমাদের যে প্রশ্নটা এখানে আসে, দেখেন একটা আদর্শের পিছনে সারা জীবন আমরা রাজনীতি করলাম। ধরুন আমি বিএনপি করি, মামুন ভাইরা আপনার গণতন্ত্র মঞ্চ করেন, জুনায়েদ সাকিব ভাইরা, এখন দেখেন পর্যায়ের পরে কিন্তু আমরা এখানে রাজনীতিতে আসছি। আমি সারা জীবন একটা আদর্শের পিছনে রাজনীতি করে আমার একটা ব্যক্তি ক্যারিসমেটিক গুণ আমার তৈরি হতেই পারে। তো সেই মানুষটা যদি একটা ধানের শীষের প্রতীক নিয়ে আমি যদি জনপ্রতিনিধি হই, সেখানে তো আমি যদি খারাপ হই, জনগণের কাছে ধিক্কৃত হই, তাহলে তো আমি তো আর ভোট রিগিং করতে তো আমি আর বাংলাদেশের পার্লামেন্টে আমি আসবো না। আমার মনে হয় ওনাদের একটা ভয়ের সংখ্যা কি, বিএনপি 3 বার ক্ষমতায় ছিল, হ্যাঁ ক্ষমতা থাকতে ভুল করবেই, ক্ষমতা থাকার কারণে ভুল হয়েছে আমি স্বীকার করি, কিন্তু ভুলগুলো থেকে পরবর্তীতে শাসন ক্ষমতায়, যেটা তারেক রহমানের বক্তৃতায় আপনারা দেখেছেন, উনি আগামী দিনের বাংলাদেশে কিভাবে চাচ্ছেন, তো সেইখানে তারেক রহমান যদি এইভাবে দেশকে চায়, সেইখানে তো আর এই যে আমাদের তারেক ভাইয়ের তো কোনো শঙ্কা থাকার কথা না। আমি বলেছি বাংলাদেশটা অনেক কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই মানুষগুলোকে এখন বোকা বানাবার কোনো সুযোগ নেই। বাংলাদেশের মানুষ রাজপথে দণ্ডায়মান থাকলে সবাই যখন একটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, অপকর্মের বিরুদ্ধে কথা বলবে, তখন কিন্তু আপনারা কিন্তু সবাই কি পাবেন। কিন্তু দেখেন 17 বছর আমরা ভোটের একটা অনুপস্থিতি, ভোটের একটা স্বাদ না থাকার কারণে রাষ্ট্রটা কিন্তু এখন দেখেন বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা যখন, অ্যাম্বাসিডাররা যখন আমাদের দলের সাথে কথা বলে, সবার সাথে কথা বলে যে একটা জনপ্রতিনিধিত্বমূলক যদি সরকার না হয়, উন্নয়ন হবে না, ইনভেস্টমেন্ট আসবে না, কোনোভাবে আসবে না। আমরা এইভাবে এখন নিত্য নতুন অন্য কোনো দাবিতে আমরা নিজেদের মধ্যে বিভেদ তৈরি না করে কিভাবে বাংলাদেশে একেবারে নিশ্চিদ্র অবস্থায় বাংলাদেশের মানুষের বিশ্বাসযোগ্য কিভাবে নির্বাচন হওয়া যায়, এই জন্য আপনারাও রাজপথে নামার দরকার নেই। টেলিফোন আগে টেবিলে বসেন, আর রাজপথ ভাইয়া, রাজপথ বিএনপি কে নতুন ভাবে দেখাবার কিছু নেই। এদেশে বিএনপি কষ্ট করে হোক, অনেক দিন পরে মানে বিএনপি একটা সংগ্রামের মধ্যে এখনো কিন্তু নির্বিরূপ প্রদীপের মতো বেঁচে নাই, এখনো কিন্তু মানুষের আশার সঞ্চার হিসাবে আমরা বিএনপিরা ক্ষমতা আসবো। এই জন্য তো সব দলগুলো এখন তটস্থ হয়ে আছে। কেন ভাই? আমরা তো বাংলাদেশ সংগ্রাম করেছি। বেগম খালেদা জিয়া তার নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন গণতন্ত্রের জন্য। এখন বাংলাদেশ যে কোন বাংলাদেশে রাজনীতি করছে গণতন্ত্রের জন্য, সেখানে বেগম খালেদা জিয়া 1 নাম্বার। এবং আমি মনে করি তারেক রহমান ভিশনারি মানুষ। উনি 17 বছর যে নিষ্পেষিত জীবন, যে বঞ্চিত জীবন, যেরকম অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে তারেক রহমান নিজের জীবনকে কিন্তু বিসর্জন দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত। তো সুতরাং আমাদেরকে কগনিজেন্সে আনেন, গণতন্ত্রের মানুষ আমাদের এই দলকে মনে করেন। আমাদের ভুল ত্রুটি থাকলে আপনারা রাজপথে নেমে আমাদেরকে শুধরাই দেবেন। আমরা তো চাই যে রাজপথে দণ্ডায়মান থাকলে অন্যের না, ওনারা তো তাই করছেন যে ওনারা মনে করছেন যে আপনারা একটা ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, যে কারণে ওনারা রাজপথে আন্দোলন করছেন। আমরা সংসদে যাওয়ার জন্য তো উদ্গ্রীব। আমি তো চাই তারেক ভাই আমাদের সংসদে এসে কথা বলুক। বর্তমান যে পদ্ধতিতে আছে, যেটা শামীম ভাই বললেন, শামীম ভাই যেটা বললেন, মামুন ভাই যেটা বললেন, আপনারা পার্লামেন্টে আসেন, এখনো সুযোগ আছে, জনগণের কাছে যান। যে পদ্ধতিতে আমরা ছিলাম ভাই, নতুন ভাবে আর কত ক্রিটিক্যালি গণতন্ত্রকে আর নিয়ে যেন না। আপনি যে পদ্ধতির কথা বলছেন, করে বুঝাতে বাংলাদেশে আরো 2-3 বছর সময় লাগবে। ধন্যবাদ। মাসুদ কামাল, আরেকটি খবর একটু সামনে আসলো। সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠাকে উড়িয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি। দেখা যাচ্ছে যে সরকারের নিরপেক্ষতা নিয়ে বিএনপি, জামায়াত, এনসিপি 3 দলই এখন অভিযোগ করছে যে সরকার কোন দলকে সুবিধা দিচ্ছে, এক দল আরেক দলের কথা বলছে। 3টি প্রধান যে শক্তি বলবো আমি, যারা এই সরকার গঠনে একটা বড় ভূমিকা রেখেছে। হ্যাঁ, এই সরকার নিরপেক্ষ না তো, এটা তো অনেক আগে থেকে বলতেছি আমি। এটা তো আমি অনেক আগের থেকেই বলি। আমি এই সরকারকে নিরপেক্ষ সরকার মনে করি না।
এবং এই সরকারের মাধ্যমে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন হওয়া সম্ভব বলেও মনে করি না। এটা তো আমরা অনেক আগে থেকেই বলি। আমি কারণটা বলি শুনেন। এই আওয়ামী লীগের যখন শাসন ক্ষমতা ছিল, এই বিএনপি বলেন, ইসলামী আন্দোলন বলেন, জামাতে ইসলাম বলেন, সবগুলি এখন যারা মাঠে যারা আছে, সবগুলি দলের দাবি কি ছিল? সবগুলি দলের দাবি ছিল তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। ঠিক? আচ্ছা, তত্ত্বাবধায়ক সরকারের মূল থিমটা কি? তত্ত্বাবধায়ক সরকার কাকে বলে? তত্ত্বাবধায়ক সরকার হলো নির্বাচনের সময় এমন একটা সরকার থাকবে যে সরকারের কেউ নির্বাচনে অংশ নেবে না, যে সরকারের কোনো দল নির্বাচনে অংশ নেবে না, যে সরকারের ঘনিষ্ঠ কোনো ব্যক্তিও নির্বাচনে অংশ নেবে না। মূল থিম কিন্তু এটাই। এবং নির্বাচনের পরে সরকারের কেউ আর নতুন সরকারের সঙ্গে থাকবে না। একদম বেসিক কথা কিন্তু এইটা। এই সরকারের চরিত্রের দিকে তাকান তো আপনি। এই সরকারের তো মিনিমাম 2 জন লোক উপদেষ্টা আছে, মন্ত্রী আছে, যারা আগামী নির্বাচনে অংশ নেবে বলে সবাই মনে করে, তারা তো ওরা অস্বীকার করে না। আছে না? তারা এনসিপির ইলেকশন করবে, এলাকায় কাজ করতেছে। আচ্ছা ফাইন। এই সরকারের যে প্রধান ডক্টর ইউনূস, উনি নিজে বলেছেন যে এনসিপিকে, মানে এই স্টুডেন্টদেরকে উনি বলেছেন যে তোমরা একটা রাজনৈতিক দল করো। উনি বলেছেন একটা পডকাস্টে, আপনার ফিনান্সিয়াল টাইমসের একটা পডকাস্টে উনি বলেছেন, সেটা আমরা সবাই দেখেছি। উনি বলেছেন, কারণ আমি যদি বলি তোমরা রাজনৈতিক দল করো, তো ওই দলটার প্রতি আমার একটা ফিলিংস কাজ করবে না? স্বাভাবিক। তো উনি তো এনসিপির সঙ্গে ওনার একটা সেই সম্পর্ক আছে। আপনার মনে হয় এখন নাই, হতেই পারে নাই, কিন্তু এখন নাও থাকতে পারে। এখন তাদের সম্পর্ক নষ্ট হইতে পারে, কিন্তু একসময় তো ছিল। যে সম্পর্ক ছিল সেটা আবার কদিন পরে আবার নতুন করে গজে উঠতে পারে। এখন যে নাই বলতেছে, এটা নাটকও হইতে পারে তো রে ভাই। কাজে এই সরকারের দেখেন, আমি বলি, এটা মাথায় রেখেন, 2006 সালে যে 7 সালে যে নির্বাচনটা হওয়ার কথা ছিল, 2007 জানুয়ারিতে বিএনপির শাসনের পরে, KM হাসানকে প্রধান উপদেষ্টা কেউ মানবে না, আওয়ামী লীগ মানবে না, মারে শেষ নাই। KM হাসান কিভাবে বিএনপি করে? KM হাসান কবে নাকি কোনো এক সময় বিএনপির কোনো এক কমিটিতে ছিল, এই জন্য সে রাজনৈতিক হয়ে গেল। তারা আমরা মানি না, এবং সে শেষ পর্যন্ত নিজের ইজ্জত রক্ষার জন্য নিজেই বিব্রত হলো, চলে গেল তো। তাহলে তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের নিরপেক্ষতা হলো ওই পর্যায়ে। আর এখানে 2টা এক্সিস্টিং উপদেষ্টা, তারা ইলেকশন করবে রে ভাই। তারা এখন পর্যন্ত বলছে আমি ইলেকশন করবো না, বলছে এক উপদেষ্টা বলে কি যে তফসিল ঘোষণার পরে সে পদ ত্যাগ করবে। তাহলে কি হলো ভাই? এইটা তো তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের ফরম্যাটের সঙ্গে নাই। তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের যে ফিলোসফিটা, তা তো এই গভর্নমেন্টের মধ্যে নাই। তো এই গভর্নমেন্টের আন্ডারে কি করে নির্বাচন হয়? আচ্ছা, চোরের সাক্ষী গাঁট কাটা বলেন একটা কথা। সাক্ষী দিয়েছে কে? প্রেস সেক্রেটারি। তো ওদের সরকারের পার্ট অফ গভর্নমেন্ট, তাই না? সে তারা বলবেই। সে ওদের না বলে তার চাকরি থাকবে। তাহলে ওনাকে সাক্ষী মেনে কি লাভ রে ভাই? ওনার সাক্ষী মেনেন না। ওনার সাক্ষী মানলে উনি বিপদগ্রস্ত হবেন পরবর্তী সময়ে, যখন নতুন সরকার আসবে। কিন্তু কি দরকারটা? ওনাকে নিরাপদে থাকতে দেন, উনি কথাবার্তা বলে ওনার মতো বলতে দেন ওনাকে। বাট বিষয়টা হলো কি, এই সরকারের অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব বলে আমি মনে করি না। আমি দেশের জন্য বলবো যে আপনি মনে না করলেন যে কি আসে যায়, কিচ্ছু আসে যায় না। কিন্তু এই যে বিএনপি, জামায়াত এবং এনসিপি, তারা কেউই তো মনে করছে না যে সরকার নিরপেক্ষ একজন আরেকজনের দিকে। তাহলে তো আমার কথা আরো এস্টাবলিশড হয়ে গেল। আমি যেটা এতদিন একা বলছি, সবাই বলতেছে, সমস্যাটা কি? যদি বলুক, আমার তো কোনো প্রবলেম নাই। কিন্তু আমি যেটা বলছি সেটা আমার ফিলিংসটা আমি প্রকাশ করলাম। সাধারণ মানুষ এই ধরনের ভাবনা ভাবেন। শুনেন, আমি বলি, এটা হলো আমার মানে একটা মনের কথা বলি আপনাকে। আমি ডক্টর ইউনূসের সামনে একটা অপার সম্ভাবনা ছিল। উনি নিজেকে যে কত উচ্চতায় উঠাতে পারতেন, এটা উনি নিজে চিন্তাও করতে পারেন নাই। উনি জানতেন, মানে আপনি ভাবতেও পারবেন না। সেই সম্ভাবনাকে উনি ওনার ব্যক্তিগত, মানে আপনার লোভ, লালসা এবং চারিত্রিক যে সীমাবদ্ধতা, এর মাধ্যমে ওটাকে এমন ধ্বংস করছেন। করার ফলে কি হয়েছে যে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা ধরেন, শেখ হাসিনার কথাই বলি, শেখ হাসিনা তার দায়িত্ব নেওয়ার পরের দিন থেকে ডক্টর ইউনূসকে বেইজ্জতি করার জন্য এমন কোনো কাজ নাই যে করে নাই। এবং 15 বছরের শেখ হাসিনা ডক্টর ইউনূসকে যতটুকু বেইজ্জতি করতে পারছিল, এই 15 মাস এখনো হয় নাই। ডক্টর ইউনূস নিজেই নিজেকে তার চেয়ে বেশি বেইজ্জতি করে ফেলেছে। খালি ওনার এই সমস্ত কারণে উনি ব্যাখ্যা করতে পারবেন। যখন উনি ক্ষমতা থেকে যাবেন, যখন ওনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনার 666 কোটি টাকা যে আপনার ট্যাক্স ফাঁকির যে মামলাটা ছিল,
এই মামলাটা কেন আপনাকে মানে ওই বিচারক আর মানে রায় দিয়ে দিছে, রায় লিখতে এখন সে বিব্রত বোধ করতেছে কেন বলেন? কেন উনি ওনার ব্যাংকে কেন 2029 সাল পর্যন্ত কর অব্যাহতি দেওয়ার ব্যবস্থা করলেন নির্বাহী আদেশে? উনি কেন ওনার মামলাগুলো নির্বাহী আদেশে উঠাই নিলেন? এই কোনো একটা প্রশ্নের কোনো জবাব ওনার কাছে আছে নাই তো রে ভাই। এটা কি ওনার মতো লোকের জন্য সাজে এটা সাজে না তো। তো এগুলো তো হচ্ছে কাজে উনি এরকম একটা লোক, উনি নিয়ে যে জায়গায় নামাই নিয়ে গেছেন, তারপর উনি একটা অসাধারণ নির্বাচন করবেন বলে না, ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচনে আমরা উপহার দেব উনি বলেন, কিন্তু প্রায়ই বলেন। ভাই উনি ইতিহাসও বুঝে না, শ্রেষ্ঠও বুঝে না, নির্বাচন বুঝে কিনা এটা পরে বোঝা যাবো। অত সহজ না দুনিয়াটা রে ভাই। আমরা একটা ছোট ছোট করে একটু মন্তব্য নেব, যদি 1 মিনিট করে বলা হয় আমার জন্য সুবিধা হবে। শুরু করতে চাই শাহ ইফতেখার তারিককে দিয়ে শুরু করি। জি, মাসুদ কামাল ভাই চমৎকার বলছিলেন, আমি শুনছিলাম, ওনার সাথে দ্বিমত করার কোনো সুযোগ নেই। একটা ছোট্ট ঘটনা বলি। এক বিচারকের কাছে এক ব্যক্তি গিয়ে বলল যে আমি ডিভোর্স চাই আমার ওয়াইফের কাছ থেকে। বিচারক জানতে চাইলো যে কেন ডিভোর্স চাও? বললো যে আমাকে দিয়ে শুকনো থালা বাসন পরিষ্কার করায়, শুকনো কাপড় চোপড়, ময়লা কাপড় চোপড় পরিষ্কার করায়। তখন বিচারক বলল যে এটা সমস্যা কি, কিছুক্ষণ ভিজায় রাখবা, এটা দেখবা যে পরিষ্কার করা খুব সহজ, কাপড়টা এরকম করবা, দেখবা যে পরিষ্কার করা খুব সহজ। তখন বিচার প্রার্থী বলল যে আমার আর বিচারের দরকার নাই, বুঝলাম আমার অবস্থা মানে আপনার অবস্থা আমার চেয়েও আরো বেশি খারাপ। তো এক বিশেষ দেশে বৈঠকের পর থেকে এই সরকারের অবস্থা কার চাইতে খারাপ সেটা আর বলতে চাই না। আমি শুধু এতটুকু বলতে চাই যে যদি কোন রকমের পক্ষপাত, এখনো পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড হয় নাই, এখনো খুনাখুনি চলছে, এখনো মানুষকে প্রতিনিয়ত খুন করা হচ্ছে, চাঁদাবাজির মহোৎসব চলছে, একটা দেশের সরকার আছে কি নাই তার কোনো মানে নমুনা আমরা দেখতে পাচ্ছি না। আর আপনারা আশা করছেন মানে স্বপ্নের মতো যে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়ে যাবে, এটা মানে ছেঁড়া কাতা শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো। জি, আমি কামরুজ্জামান রতন। আজকের আলোচনার মধ্যে মুখ্য বিষয় কি, আমরা নির্বাচনমুখী না, কিন্তু আমরা রাষ্ট্রটা যে দায়িত্ব নিয়েছেন ডক্টর ইউনূস সহ, তার যে একটা সিস্টেম, তার যে একটা টোটাল বডিটাই, এই অর্গানিক বডিটাই কিন্তু মানে নিস্তেজ বা অক্ষম। মাসুদ কামাল ভাই বলেন আর আমার তারেক ভাই বলেন, আমরা তাহলে কাকে আমরা দায়িত্বটা দিয়ে সবাই আমরা নিয়ে আসলাম? আমরা এখন কিন্তু দেশের সামনে এগোবার কিন্তু কোনো আমরা রাস্তা দেখছি না। আমার মনে হয় যদি আলোচনাগুলো এইভাবে যদি পিছনে আমরা ফিরে তাকাই এবং এইটা আমরা ভালো সম্ভাবনা, যদি কোনো একটা জাতি হিসাবে আমরা সামনে কোনো স্বপ্ন না দেখি, কোনো আমাদের সেটা ভোট বলেন, সেইখানে ব্যাংক বলেন, মানে দেশটাই চলছে না, তাহলে এখন মাসুদ কামাল ভাই আমরা তো কোন পথে এগোবো? হোয়াট ইজ দ্য নেক্সট? মানে আমাদের সিচুয়েশনটা কোথায় যাবে আমি জানি না। আমার এই আলোচনার ভিত্তিতে আমি কোনো আশা দেখছি না, কিন্তু আমি আশাবাদী এই কারণে যে 2000 মানুষ নয়, এই জাতির এই অবস্থার জন্য, আজকে একটা নির্বাচনের জন্য আমরা সবাই মিলে যে একটা স্যাক্রিফাইস করেছি, একটা রক্তের উপর দাঁড়িয়ে আছি, শহীদদের শহীদানকে আমরা হৃদয়ে ধারণ করি এবং ভবিষ্যতে এই শহীদানের উপর আমরা বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। আমি এত নিরাশ হয়ে আগামী দিনের স্বপ্নকে আমরা ধূলিসাৎ করতে চাচ্ছি না। জি, শহীদুদ্দিন মাহমুদ স্বপন। না, আমি হতাশ হওয়ার সুযোগ তো কম, আমাদেরকে আশাবাদী হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। অনেকগুলো যে আলোচনা সরকারের বিষয় হলো, বিষয়গুলোকে অস্বীকার করবার কোনো সুযোগ নেই। আমরা প্রথম থেকে বলে আসছিলাম যে সরকার যদি শক্তিশালী সরকার হিসেবে আমাদের সামনে, জনগণের সামনে দৃশ্যমান না হয়, তাহলে আমরা যেসব প্রত্যাশাগুলো করছি বা নির্বাচন নিয়ে আমাদের যে আশা, একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে, আমরা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করব, আমাদের প্রশাসন, পুলিশ থেকে শুরু করে সব জায়গায় যে অব্যবস্থাপনা এখনো বিদ্যমান, সেই কথাগুলো কিন্তু প্রথম থেকেই সরকারের সাথে যখন আমরা বলবার চেষ্টা করেছি, কথা বলার সুযোগ পেয়েছি, তখনই বলবার চেষ্টা করেছি। কিন্তু অদৃশ্য কারণে সরকার শক্তিশালী সরকার হবার জনগণের প্রত্যাশা কি, তার শাসক বা তার দায়িত্বে যারা থাকবে তারা জনগণের নিরাপত্তা, জনগণের প্রত্যাশা পূরণের জন্য তার শক্তির জায়গাটা দৃশ্যমান করতে হবে। সরকার প্রতিনিয়ত প্রতি মুহূর্তে একটি দুর্বল সরকার হিসেবে আবির্ভূত হওয়ার এক ধরনের মানে অনবরত চেষ্টা করেছে, যার কারণে জনগণের ভিতরে হতাশা আছে। আমরা প্রত্যাশা করতে চাই যে এই সরকারের
আমাদের অন্য কোনো বিকল্প নেই। এই সরকারের প্রফেসর ইউনূসের নেতৃত্বেই আমাদের একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের যেতে হবে এবং সেটি প্রত্যাশিত। একই সাথে সংস্কারের যে উদ্যোগ, যে প্রক্রিয়া, সেগুলোকে আইনি বন্দোবস্তের মধ্য দিয়ে আমরা যদি শহীদুদ্দিন মাহমুদ, স্বপন, শাহ ইফতেখার তারিক এবং কামরুজ্জামান রতন, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য আজকে ৭১ জার্নালে। এই পর্যায়ে একটু আলোচনা করব ৭ কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয়ে পক্ষে বিপক্ষে কর্মসূচি। ঢাকা কলেজে শিক্ষককে হেনস্থা, কাল কর্মবিরতি ডেকেছেন বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন। তারা সাধারণ শিক্ষা ক্যাডারের সর্বাত্মক কর্মসূচি তারা ঘোষণা করেছেন ঢাকা কলেজে ঘটনাকে কেন্দ্র করে। আমরা একটু একজন অতিথি যুক্ত করে নিই, মীর নেওয়াজ আলী, সাবেক ভিপি, ছাত্রদল সমর্থিত প্যানেলের, ঢাকা কলেজ। আপনাকে একটু স্বাগত জানাই। মীর নেওয়াজ আলী। জি, মীর নেওয়াজ আলী, ধন্যবাদ জানাচ্ছি। পরিস্থিতি মানে এরকম পর্যায়ে যাওয়ার, একজন শিক্ষককে হেনস্থা, ছাত্রকে মারধর, উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের সঙ্গে হায়ার এডুকেশনের শিক্ষার্থীদের একটা পরিস্থিতি তৈরি হলো, তার পরিপ্রেক্ষিতে শিক্ষককে পর্যন্ত হেনস্থা, এবং তারপর মানে অনেকগুলো ঘটনাটা শুধু ৭ কলেজের মধ্যে সীমাবদ্ধ নেই। এমন হলো কেন আসলে পরিস্থিতিটা? ধন্যবাদ আপনাকে। আসলে ঘটনাটা হচ্ছে কি, দীর্ঘ ১৭টি বছর যে পতিত সরকার ছিলেন, তিনি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করলেন। আপনার বিভিন্ন প্রতিটি বছর কারিকুলাম পরিবর্তন করেছেন, পর্যাপ্ত পরিমাণ শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়নি, এবং বারবার প্রতিটি বছর ইতিহাস বিকৃতি করেছে, যার আলোকে শিক্ষাটা মানে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানই ধ্বংস হয়েছে, পাশাপাশি শিক্ষাটা খুব বেশি ধ্বংস হয়েছে, নষ্ট করেছে বিগত পরিচিত যে সরকার ছিলেন। কিন্তু আমার কাছে দুঃখজনক সত্যি ঘটনা, আপনার যে ঢাকা কলেজ ১৮৫ বছরের ঐতিহ্য নষ্ট করে দিয়ে, আমি একটি ফুলের বাগানকে নষ্ট করে দিয়ে আমি আরেকটি প্রতিষ্ঠান করব, এটা মোটেও প্রত্যাশা ছিল না আমাদের। দেখুন এই ১৮৫ বছরের ঐতিহ্য, যেই কলেজের ছাত্র প্রধান বিচারপতি এবং এই সরকারের ৫টি উপদেষ্টা এবং সচিব সকল শ্রেণী পেশায় নেতৃত্ব দিয়ে আসছেন বাংলাদেশে, সেই প্রতিষ্ঠানের ইন্টারমিডিয়েট নামটা পরিবর্তন করে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হবে, এটা আসলে মোটেও আমাদের জন্য প্রত্যাশা ছিল না। আমি যখন ৯১-৯২ সালে শিক্ষাবর্ষে ছিলাম ভিপি, তখন আমাদের তৎকালীন শিক্ষামন্ত্রী ছিলেন জমিরুদ্দিন সাহেব। তখন সরকার একটা সিদ্ধান্ত হলো যে সেখানে আপনার অনার্স এবং মাস্টার্সের কিছু খোলা হবে। তখন ছাত্ররা যখন আন্দোলনের দিকে যাচ্ছিল, তখন আমরা মন্ত্রী মহোদয়ের সাথে যোগাযোগ করে ওনাদেরকে সক্ষম হয়েছিলাম বুঝাতে তৎকালীন সরকারকে যে এটা আসলে ঠিক হবে না, যেহেতু ইন্টারমিডিয়েট বেস কলেজ, এই কলেজে যদি আমরা মাস্টার্স কিংবা অনার্স পর্যাপ্ত পরিমাণে খুলি, তাহলে সেখানে ইন্টারমিডিয়েটের যে মানে সুনামটা সেটা বিনষ্ট হবে। যার আলোকে কিন্তু তৎকালীন সময় সরকার আমাদের কথা মানে বুঝতে পেরে সময় আমরা যে বুঝাতে সক্ষম হয়েছিলাম, তখন অনার্স এবং মাস্টার্স খোলা বন্ধ হলো। দেখুন এই যে এখন যে জিনিসটি চলছে, এখন প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করার একটি প্রক্রিয়া, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে। এখন যে শুধু যে কলেজগুলো রয়েছে, ঢাকা কলেজ বলেন, অন্যান্য কলেজগুলো ইডেন বলেন, বদ্রনাথ কলেজ বলেন, যে ৭টি কলেজ, এইগুলা ছোট্ট করে একটু মন্তব্য নেব মাসুদ কামাল আপনার, যে মানে এখানে সবাই মানে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরাও তারাও আন্দোলনে আছে, যারা উচ্চ শিক্ষার্থী মানে যারা বিশ্ববিদ্যালয়ে মানে করা হচ্ছিল তারাও আন্দোলনে আছে, মানে সবাই আন্দোলনে। এই ৭টি কলেজের এক গ্রুপ চাইছে যে যাতে স্বাতন্ত্র্য বজায় থাকে কলেজগুলোর উচ্চ মাধ্যমিকের জন্য, আর অন্যরা চাইছে যে সিনিয়ররা যারা, তারা চাইছে যে এরকম এক একটা কলেজে এক এক ডিসিপ্লিন, এগুলি আসলে চলবে না, তারাও একটা আলাদাভাবে। শুনেন, এই সমস্যাটা আসলে তৈরি করে গেছে আগের গভর্নমেন্টের একজন শিক্ষামন্ত্রী ছিল নাহিদ সাহেব, তার সঙ্গে শেখ হাসিনা, এবং তার সঙ্গে ওই সময় ঢাকা ইউনিভার্সিটির ভিসি ছিলেন আরেফিন সিদ্দিক।
এই ত্রিরত্নের কাজ হলো এই ঝামেলাটা তৈরি করা। আমি স্পষ্ট আমার মনে আছে ওই ঘটনাগুলি। দেখেন, সারা দেশের সমস্ত কলেজ চলতেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, ঠিক আছে? এই 7টা কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাইরে কে আনলো? শেখ হাসিনা। মানে একটা দেশকে যখন নাকি দেশে কোনো সিস্টেম না থাকে তখন কি হয়, তার একটা উজ্জ্বল উদাহরণ হলো এটা। শেখ হাসিনাকে কে বললো এসা নিয়ে যে আমরা তো ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে, শেখ হাসিনা নিজে ইডেন কলেজে পড়তেন, উনি বললেন আমরা তো ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে ছিলাম, তাহলে এরাও ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে থাকবে। তখন কি জাতীয় বিশ্ববিদ্যালয় ছিল? উনি যখন পড়তেন ছিল না তো। তখন জাতীয় বিশ্ববিদ্যালয় না থাকার কারণে ঢাকা বিভাগের সমস্ত কলেজে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে ছিল। এখন সেই সময় তো পার হয়ে গেছে, কিন্তু উনি মনে করেছেন, উনি নিজেকে প্রায় ঈশ্বরের মতো মনে করতেন যে উনি যা ভাববেন তাই হবে। উনি ভেবেছেন, উনি আরিফিন সিদ্দিককে জিজ্ঞাসা করছেন যে আপনি কি পারবেন ম্যানেজ করতে? আরিফিন সিদ্দিক উনি ভিসি বানাইছে, উনি কৃতজ্ঞতা কথা কোনো কথা বেশি বলা দরকার, ভদ্রলোক মারা গেছেন আর কি বলবো। উনিও বলছেন হ্যাঁ আপা পারবো, পারে নাই, জমে গেছে, জমতে 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 সার্টিফিকেট, একটা ভয়ঙ্কর অবস্থা। কিন্তু এই পুরো জিনিসটা তখন ক্রিয়েট করা হয়েছে। দেখেন, যদি নিয়ম নীতির বাইরে একজন কোনো ব্যক্তিকে খুশি করার জন্য কিছু করা হয়, তার যে কি কুফল হতে পারে সেটা এখন হলো আমরা এখানে দেখি। জটিল অবস্থা, সবাই আন্দোলন করছে। ওনারা আবার এই 7 বিশ্ববিদ্যালয় ঢাকা শহরে, তো এরা যেটা ঢাকা শহর অচল করে যেতে পারে, বড় বড় হ্যাঁ এরা তাই করতেছে। এখন এরা বলছে আমাদের জন্য আলাদা একটা বিশ্ববিদ্যালয় দাও। তো ওই বিশ্ববিদ্যালয়ের কাজটা কি হবে? তারা যে আলাদা একটা বিশ্ববিদ্যালয়, ওর কাজটা কি হবে? ওর কাজটা হবে এদের প্রশাসনিক কাজগুলি করা, মানে যে সার্টিফিকেটগুলো করা, অমুক করা, তমুক করা। প্রত্যেকটা এই কলেজের তো আমার নিজস্ব একটা অফিসও আছে, একটা প্রশাসনিক অফিসও আছে, তো আছে না? তাহলে তাদেরকে সার্টিফিকেটের জন্য আরেকটা বিশ্ববিদ্যালয় তাদের দিতে হবে। দিলেই লাভ কি, আর দিলে ক্ষতিটাই বা কি? আবার না, বিশ্ববিদ্যালয় দিলে এই যে এখানে যে ইন্টারমিডিয়েট স্টুডেন্টরা, ওরা কি করবে? এই বিষয়গুলো বিশ্ববিদ্যালয় তো আর ইন্টারমিডিয়েট কেউ পড়তে পারবে না, এগুলো কিছুই না। এগুলো যদি সরকারের মেরুদণ্ড থাকতো, সরকারে যারা থাকেন দায়িত্ব, ওনাদের যদি মেরুদণ্ড থাকতো, ওনারা নিজেরা বসে এক্সপার্টদের নিয়ে বসে একটা সিদ্ধান্ত দিয়ে দিলেই হয়ে যায়। তারা মানে করেন সবসময় পপুলিস্ট চিন্তা করে, তাদের কাছে পপুলার হবো, বলবো আমরা করছি। 6000-এর বেশি মতামত পাওয়া গেছে, এই মতামতগুলো নিয়ে তারা বসবেন, সিদ্ধান্ত নেবেন, বসে নিয়ে তারা চা বিস্কুট খাবে, সেখান থেকে খাবার আসবে আর আলাপ করবে। মিটিং খুব ইম্পর্টেন্ট ব্যাপার, বুঝছেন? মিটিং যে কত আনন্দের, এইটা এবার জাতীয় ঐক্যমত্য কমিশন দেখাই দিচ্ছে যে বসো, আলাপ করো, খাই যাই করি, তারপরে আগামীকালকে আবার মিটিং মুলতবি করবে বসে বসে। পাবলিকের টাকা তো খরচ করতে খুব আরাম। জি, আমরা অনেক ধন্যবাদ মীর নেওয়াজ আলী যুক্ত হবার জন্য ৭১ জার্নালে। আজকে আরেকবার স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। এই পর্যায়ে একটু দেখে নিতে চাই আগামীকাল সকালে যে পত্রিকাগুলো আপনার হাতে পৌঁছবে সেই পত্রিকাগুলো কি শিরোনাম করেছে। শুরুতেই যুগান্তর, সিএমএম রেজাউল করিম বরখাস্ত, বিচারক হয়েও পদে পদে করেছেন অবিচার। বণিক বার্তা, সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল 6 এবং পাম অয়েলে 13 টাকা। নির্বাচন বানচালে নতুন মিশন, নভেম্বরে গণভোট চায় জামায়াত। আমাদের সময় ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাবজেল ঘোষণা। দৈনিক জনকণ্ঠ, সেরা নির্বাচন অনুষ্ঠানে 10 চ্যালেঞ্জ। সংবাদ প্রতিদিন, ঢাকা সেনানিবাসের এক ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা। ডেইলি টাইমস অব বাংলাদেশ, Where are the missing 500? The Financial Express, conventional banks race to kill Islamic banking void, আমার মনে হয়। জি, Daily Observer, world leaders in Egypt summit to end Gaza war. দেখে নিলাম আগামীকাল সকালে যে পত্রিকাগুলো হাতে পৌঁছবে। শেষ শিরোনামটা দিয়েই একটু কথা বলতে চাই। ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া শুরু করলো হামাস। প্রথম ধাপে মুক্তি পেলেন 7 জন। যুক্ত করে নেব অধ্যাপক এজিএম নিয়াজউদ্দিনকে, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। অধ্যাপক নিয়াজউদ্দিন, এই যে বন্দি বিনিময় হচ্ছে হামাস এবং ইসরায়েলের মধ্যে,
মনে করা হচ্ছে যে যুদ্ধ বন্ধের একটা মানে স্থায়ী সমাধানের একটা প্রক্রিয়া অনেকে বলছেন, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প। কতটা আসলে আশাবাদী? ধন্যবাদ। আসলে গাজা যে ঘটনা, নির্বিচার হত্যাকাণ্ড চলছে, এটা এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা এই অর্থে যে আমরা তো আশা হতে হতে এমন জায়গায় এসে দাঁড়িয়েছি, বিশেষ করে পুরো বিশ্বের মানব অধিকার কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ এই বর্বরোচিত হত্যাকাণ্ডের বিরোধিতা করে আসছিল এবং জাতিসংঘের সর্বশেষ অধিবেশনে প্রায় সবগুলো মিলিয়ে প্রায় 154টারও বেশি দেশ স্বীকৃতি দিয়েছে। এবং সর্বশেষ যে ফ্রিডম যে সামুদ ফটিলা কোয়ালিশনের যে অভিযান, তাদের যে টিম, এবং এগুলো পুরো বিশ্ব জুড়ে একটা আলোড়ন তৈরি করেছে। তার মধ্যে দিয়ে একটা বড় ধরনের চাপ তৈরি হয়েছে এই গণহত্যা এবং এই যে দুর্ভিক্ষে মানুষের যে তারা মারা যাচ্ছে। তো এই জায়গাটাতে আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র তার যে জায়গা এই গণতন্ত্র এবং তারা স্বাধীনতার নিয়ে কাজ করে, কিন্তু তাদের সাথে এটা খুবই বেমানান হচ্ছিল, যার ফলে ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টা নিয়ে তারা বিভিন্ন পরিকল্পনার কথা আগে থেকে জানিয়েছেন। তারই প্রেক্ষিতে এই 20 দফা প্রস্তাব যেটা ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, এই প্রস্তাবের মধ্যে দিয়ে যে নতুন আলোচনা সূত্রপাত, এটা আমি মনে করি যে এটা একটা নতুন একটা আশাবাদ। এবং এই আশাবাদের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই যে চলমান যে হত্যাকাণ্ড, এটা বন্ধ হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। কারণ কি, এখানে ডোনাল্ড ট্রাম্পের সাথে নেতানিয়াহু এই বিষয়ে তার একমত হয়েছেন এবং আমি মনে করি যে এই পর্যায়ে এসে যে 4টি দেশ মধ্যস্থতার কাজ করছে, কাতার, মিশর, তুরস্ক সহ এবং মার্কিন যুক্তরাষ্ট্র, সত্যিকার অর্থে একটা আমি মনে করছি যে এই পর্যায়ে এটা আশাব্যঞ্জক। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু ওনারা তো আসলে এই মিল আবার এই অমিল নিজেদের প্রয়োজনে নানান সময়। মাসুদ কামাল একটা ছোট্ট মন্তব্য দিয়ে আসলে আজকে অনুষ্ঠানটা শেষ করব। শুনেন, এটা হলো জানেন কি, মানে এই গাজার এবার যে মানে আপনার যে বিধ্বস্ত হওয়ার যে ঘটনা, মানুষকে যে নির্বিচারে হত্যা করার যে ঘটনাগুলো, এটা আসলে প্রমাণ করেছে যে সারা দুনিয়াতে মুসলিম বিশ্ব যারা আছে এরা নিজেদের মধ্যে এদের অনৈক্য কতটা প্রবল। এটা প্রমাণ করেছে এদের মধ্যে সহমর্মিতা বলতে কিছু নাই আসলে। আমি অতটা ভালো বুঝি না, ইন্টারন্যাশনাল রিলেশন ভালো বুঝি না, উনি আরও অনেক ভালো কথা বলছেন, উনি মানে এই ব্যাপারে অভিজ্ঞ লোক, বিশেষজ্ঞ লোক। আমার পড়াশোনা এই ব্যাপারে অত বেশি নাই। আমি খালি মাঝে মাঝে না ওই আপনি ম্যাপ খুলে দেখি যে ইসরায়েলের ম্যাপে আশেপাশে কি আছে। ইসরায়েলের আপনি যে ম্যাপটা যদি তাকান, একদিকে তো সমুদ্র আছে, এদিকে জর্ডান দেখেন, সৌদি আরব দেখেন, মিশর দেখেন, সবগুলি দেশ, এরা সবাই চুপচাপ বসে থাকে। এদের কিন্তু মানে আপনার আরাম আয়েশ উল্লাসের কোনো কিছু ঘাটতি নাই, এরা সব করতেছে। এবং আমাদের এই নিরীহ লোকগুলি মারা যাচ্ছে। মুসলমান বাদ দেন রে ভাই, মানুষ তো কয়দিন আগে দেখেন আপনি জাতিসংঘের সামনে গাজার পক্ষে তারা কিন্তু বিক্ষোভ করলো। ওইটা সৌদি আরবে কয়টা লোক ছিল, জর্ডানের কয়টা লোক ছিল, মিশরেরই বা কয়টা লোক ছিল। তাহলে এই যে ফ্লোটিলা গেল, এখানে কয়জন ছিল ওরা? তো এইটা হলো আমাদের অবস্থা। আমরা বড় বড় কথা বলি না, আমরা মনে করি যে সৌদি আরবে এটা হইতেছে ওইটা হইতেছে, ওরা মুসলিম দেশের আদর্শ। ভাই ওরা কিসের কি? তো এখন আমরা অনেক দূরে আছি ওদের থেকে। কিন্তু আমরা এখান থেকে কান্নাকাটি করি, এখান থেকে হতাশা ব্যক্ত করি, নানা রকম চিন্তা করি, কিন্তু ওরা কি করে? ওরা কিছু করে না। আবার ওরাই হলো মুসলমান জাতির গৌরব আর কি, ঝান্ডা তুলে রাখছে। কি বলবো, আমরা এগুলো বুঝি না ভালো আর কি। আমি আমাদের কমন মানুষের মতো বললাম আর কি। না ঠিক আছে, এটাই এই আবেগটাই তো আসলে অনেক কিছু করেছে। এবারে সিজফায়ারে এই আবেগটা অনেকে বলেন যে এটাই আসলে ভূমিকা রেখেছে, বিশ্ব জনমত তৈরি হচ্ছে সেটাই। অনেক ধন্যবাদ মাসুদ কামাল এবং AGM নিয়াজউদ্দিন যুক্ত হওয়ার জন্য আজকে ৭১ জার্নালে। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল একই সময় ৭১ জার্নাল দেখার আমন্ত্রণ জানিয়ে রাখছি, সঙ্গেই পাবো আশা।